আমি জুইশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 15। টানা কয়েক সপ্তাহ জীবন মরণের সীমারেখায় ঝুলে থেকেছে মিশেল ফ্লেশা। দুটো গুলি লেগেছিল ওর গায়ে, একটা কাঁধের কাছে, ওটা কলার বোন দুটুকরো করে দিয়েছে। দ্বিতীয়টা বুকের সামান্য উপরে, অল্পের জন্য ফুসফুস ফুটো করে দেয়নি। উদ্ধার পাওয়ার আগে প্রচুর রক্তক্ষরণও হয়েছিল ওর। সব মিলিয়ে একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল ও। স্রেফ তেলমাখসের অক্লান্ত সেবা যত্ন আর ভেষজ চিকিৎসার জোরে জমের মুখ থেকে ফিরে এসেছে ও। এই কয়েক সপ্তাহ তেলমাখসের কুটিরেই পড়েছিল মিশেল। নড়তে চড়তে পারেনি। একটা ঘোরের মধ্যে কেটেছে সময়। তবে বৃদ্ধ ভিখারির জড়িবুটি আর গাছগাছড়ার ওষুধ ধীরে ধীরে সারিয়ে তুলেছে তার ক্ষতগুলো। খাওয়া দাওয়া শুরু করায় আস্তে আস্তে শক্তিও ফিরতে শুরু করেছে শরীরে। তেলমাখসের গায়ে ভর দিয়ে হাঁটাচলা করতে পারছে। অবশেষে একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে ও। কারো সাহায্য ছাড়াই বেরিয়ে এসেছে কুটির থেকে। একটা গাছের তলায় বসে উদাস নয়নে তাকিয়ে রয়েছে প্রকৃতির দিকে। ঠোঁট কামড়ে চাপা দিতে চাইছে উদ্গত আবেগ। মিশেলের দুঃখ ভরা জীবনের কাহিনীর কিছুই জানে না তেলমাখস, জানার চেষ্টাও করেনি। যখনও অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল তখন কথা বলা সম্ভব ছিল না। মিশেল কখনো চেষ্টা করলেও তাকে থামিয়ে দিয়েছে সে। আজ ও সুস্থ বলে তেলমাখস নিজেই এগিয়ে এলো। সুপ্রভাত, বলল সে। তোমাকে একদম সুস্থ মনে হচ্ছে মেয়ে। হাঁটাচলা করতে পারছো, ক্ষতগুলোও শুকিয়ে গেছে। শুধু শরীরের গুলো, বলল মিশেল। আমার মনের ক্ষত এখনো সারেনি মসিও। কিসের ক্ষত? আমার সন্তানদের হারানোর ক্ষত। ওরা কোথায় তা কি আপনি জানেন? সন্তান? হ্যাঁ, 3টা বাচ্চা আছে আমার। আপনি জানতেন না? জ্বরের ঘরে তোমাকে প্রলাপ বকতে শুনেছি। সত্যি মিথ্যে যাচাই করবার অবস্থা ছিল না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, সে কারণে আমি ঋণী, বলল মিশেল। কিন্তু নিঃসঙ্গ এই জীবন নিয়ে আমি কি করব? স্বামীকে হারিয়েছি বেশ কিছুদিন আগে, এখন যদি বাচ্চাদেরও হারাই। ফুপিয়ে উঠল ও। দয়া করুন, ওদের খোঁজ এনে দিন আমায়। কি বলবে ভেবে পেল না তেলমাখস। কি আশ্বাস দেবে? ওর ক্ষমতাই বা কতখানি? কানাঘুষো শুনেছে সে। লতেনাক নাকি 3টা বাচ্চাকে তুলে নিয়ে গেছে, কিন্তু কি ঘটেছে ওদের কেউ তা জানে না। বাচ্চাগুলো আদৌ বেঁচে আছে কিনা, থাকলে এ মুহূর্তে কোথায় আছে তা কি করে বলবে সে? কাউকে জিজ্ঞেস করেও লাভ হবে না। ওকে এড়িয়ে চলে সবাই, পাগল ভাবে। কথাই বলতে চায় না। তাছাড়া লতেনাক বহুদিন আগেই এলাকা ছেড়ে চলে গেছে। কোন ময়দানে বা কোন জঙ্গলে লোকটা যুদ্ধ করে বেড়াচ্ছে কে জানে। কিভাবে তার নাগাল পাবে তেলমাখস? দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে চলেছে মিশেল। অপরাধ বোধে ছেয়ে গেল তেলমাখসের হৃদয়। তার কারণেই এমন দশা বেচারির। লতেনাককে বাঁচিয়ে মস্ত ভুল করেছে সে। বেঁচে গিয়ে কি করেছে লোকটা? জ্বালিয়ে দিয়েছে পুরো গ্রাম, খুন করেছে নিরীহ মানুষকে, এমনকি অপহরণ করেছে মিশেলের 3টা নিষ্পাপ সন্তানকে। এমন অমানুষকে কেন বাঁচালো ও? মানবতার খাতিরে? লতেনাকের মতো লোক মানবতার কি বোঝে? এখন হয়তো তেলমাখসের কথাই ভুলে গেছে। দেখা হলে চিনতেও পারবে না। মিশেলকে বাঁচিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছে তাতেও সফল হয়নি। কিছুক্ষণ কান্নার পর মুখ তুলে তাকালো মিশেল। দৃষ্টিতে বাসা বেঁধেছে ক্ষোভ আর ক্রোধ। রাগী গলায় বলল, কেন আমাকে বাঁচালেন আপনি? শান্ত হও, নরম গলায় বলল তেলমাখস। না, শান্ত হব না আমি। এভাবে কেন বাঁচিয়ে তুললেন আমাকে? মরতে দিলেন না কেন? আর কিছু না হোক, সন্তান হারাবার ব্যথা তো সইতে হতো না। মৃত্যুর ওপার থেকে হয়তো দেখতে পেতাম ওদেরকে। চুপ করো মেয়ে, এখনো তুমি দুর্বল। চিৎকার চেঁচামেচি করলে ফের অসুস্থ হয়ে পড়বে। আমি পরোয়া করি না। তাহলে কি চাও তুমি? আমার সন্তানদের খুঁজে বের করতে। কখন এখান থেকে চলে যেতে পারবো আমি? চলে যাবে? অবশ্যই। এভাবে বসে থাকতে পারবো না আমি। পাগলামি করে কোনো লাভ নেই মেয়ে। দুর্বল শরীরে কোথায় যাবে তুমি? কোথায় খুঁজবে ওদেরকে? যেখানে পারি। সেটা পণ্ডশ্রম হবে। চলে যাবার কথা যদি বলো তাহলে 2-1 দিনের মধ্যেই হয়তো রওনা করতে পারবে। কিন্তু বাচ্চাদের খুঁজে পেতে চাইলে শরীরে শুধু শক্তি আর মনোবল থাকলে চলবে না,
আরও কিছু চাই। কি সেটা? ঈশ্বরের উপর বিশ্বাস। ঈশ্বর? মুখ ঝামটা দিল মিশেল। এতদিন তিনি কোথায় ছিলেন? ঈশ্বরকে দোষারোপ করো না মেয়ে, বলল তেলমাখোস। তাতে তোমার ক্ষতি বই লাভ হবে না। লাভ ক্ষতির আপনি কি বোঝেন? আপনার তো ছেলে মেয়ে নেই। সন্তান না হারালে সন্তান হারাবার ব্যথা বুঝবেন কি করে? অস্বীকার করছি না সেটা, কিন্তু তারপরেও। কিসের তারপর? আমি জানতে চাই আমার বাচ্চারা কোথায়, কেন এসব ঘটছে, কে এসব ঘটাচ্ছে, তাও জানতে চাই আমি। ওরা আমার স্বামীকে খুন করেছে, আমার বাচ্চাদের চুরি করেছে, আমাকে গুলি করেছে, অথচ কেন এসব করেছে তার কিছুই আমি জানি না। এভাবে আর চলতে পারে না। মিশেলের বাহু স্পর্শ করল তেলমাখোস। আর কথা বলো না, তোমার জ্বর আসছে। আর কিছু না বলে চুপ হয়ে গেল মিশেল। সেদিনের পর থেকে কেমন যেন বোবা হয়ে গেল মেয়েটা। প্রয়োজন ছাড়া একটা শব্দও উচ্চারণ করে না। তেলমাখোসের অবাধ্য অবশ্য হয় না, ঠিকমতো ওষুধপত্র খায়, খাওয়া দাওয়াও করে, কিন্তু ওর দিন কাটে কুটিরের বাইরে গাছের তলায়। চুপচাপ বসে বসে কি যেন ভাবে সারাক্ষণ। চেহারায় ফুটে থাকে বিষাদ। নিবিড় সহানুভূতি নিয়ে তাকে বোঝার চেষ্টা করে বিদ্যুৎ ভিকিরি। মনে মনে মিশেলের জায়গায় বসায় নিজেকে। নারী ছেঁড়া সন্তানদের হারাবার ব্যথা অনুভব করতে চায় ও, কিন্তু পারে না। সে ব্যথা এক মা ছাড়া আর কারো পক্ষে অনুভব করা সম্ভব নয়। তেলমাখোস শুধু এইটুকু বোঝে, মাতৃত্ব চিরকালই অবুঝ, অবোধ। তাকে কোনো যুক্তি দিয়ে সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। তারপরেও চেষ্টা করে সে। একদিন মিশেলকে বলল, সম্ভব হলে আমিই তোমাকে নিয়ে যেতাম মেয়ে, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, হাঁটতে পারি না, একটু হাঁটলেই ক্লান্ত হয়ে যাই। এ অবস্থায় যদি তোমার বাচ্চাদের খোঁজে বেরোই, নিজেই একটা বোঝা হয়ে পড়ব। তাছাড়া আমাদেরকে কেউ সাহায্য করবে না। নীল সাদা দুদলের লোকই আমাকে সন্দেহের চোখে দেখে। গায়ের লোকেরা ভাবে আমি জাদুকর। কথাটার জবাবে মিশেল শুধু ফ্যালফ্যাল করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকেছিল তার দিকে, কিন্তু কোনো কথা বলেনি। তেলমাখোস খেয়াল করেছে, দিনে দিনে এক নীরব নিঃসঙ্গ চিন্তার গভীরে তলিয়ে যাচ্ছে মেয়েটা। যেন নেশার ঘোরে ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে যাচ্ছে সে। এ থেকে ওকে বের করে আনার জন্য সেলাইয়ের কাজ দিল তেলমাখোস। কোনো আপত্তি করল না মিশেল। সুই সুতো দিয়ে নিপুণ হাতে আশ্রয়দাতার পুরনো পোশাকগুলো সেলাই আর রিপু করে দিল। কিন্তু কাজের সময়ও তার মন পড়ে রইল অন্যদিকে। চোখে টলটল করতে থাকল পানি। উপায়ান্ত না দেখে হাল ছেড়ে দিল তেলমাখোস। মিশেলকে সান্ত্বনা দেবার, ওকে স্বাভাবিক করে তোলার ব্যর্থ চেষ্টায় ক্ষান্ত দিল সে। এর কয়দিন পরেই এক ভোরে ঘুম ভাঙতেই সে লক্ষ্য করল জামা কাপড় পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়েছে মেয়েটা। সঙ্গে একটা পোটলায় বেঁধে নিয়েছে টুকটাক জিনিসপত্র আর কিছু শুকনো খাবার। কোথায় যাচ্ছ? জিজ্ঞেস করল বৃদ্ধ ভিকিরি। আমার বাচ্চাদের খুঁজতে, সংক্ষেপে বলল মিশেল। বেরিয়ে গেল কুটির থেকে। তাকে আর বাধা দিল না তেলমাখোস। কয়েক সপ্তাহে গৃহযুদ্ধের নাটকীয় উত্থানপতন দেখেছে উপকূলের অধিবাসীরা। বিদ্রোহীদের একাট্টা করে অপ্রতিরোধ্য এক বাহিনী গড়ে তুলেছিলেন মাহখিদুল অতেনাক। দখল করে নিচ্ছিলেন একের পর এক শহর ও গ্রাম। মনে হচ্ছিল রাজতন্ত্রীদের চূড়ান্ত বিজয় স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু যুদ্ধের ময়দানে গোভা আর সিমুরদার আবির্ভাবে খর্ব হয়েছে তাদের আধিপত্য। কঠিন দুই প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। ভোদির যুদ্ধ এখনও চলছে, কিন্তু তাতে এখন পিছু হটার পর্ব চলছে বিদ্রোহীদের। দৌলের পরে আরও কয়েক জায়গায় নিজেদের সাফল্য দেখিয়েছে গোভা। বিদ্রোহটা পুরোপুরি নির্মূল করতে না পারলেও শত্রুকে অনেকখানি দুর্বল বানিয়ে ফেলেছে সে। দুর্বল প্রজাতন্ত্রীরাও হয়েছে, তবে সেটা নিজেদের মধ্যকার মত পার্থক্যের কারণে। একটা পক্ষ নিষ্ঠুরতা ও বিভীষিকার তাণ্ডব চালিয়ে যুদ্ধ জয় করতে চায়, অন্য পক্ষ চায় যথাসম্ভব মানবতা বজায় রেখে একই কাজ করতে। বলা বাহুল্য, এই দুটো পক্ষের পরস্পর বিরুদ্ধ ভাবধারা তাদের দুই নেতাকে কেন্দ্র করে মূর্ত হয়ে উঠেছে। দুজনেই যার যার ক্ষেত্রে যথেষ্ট প্রভুত্ব ও ক্ষমতার অধিকারী। শেষ পর্যন্ত কার জয় হবে, কার কর্মপদ্ধতি প্রাধান্য পাবে, সেটাই আসল কথা। দোটানায় পড়েছে সিমুরদা। তার কাছে স্পষ্ট নির্দেশ আছে, শত্রুকে কোনো ধরনের ক্ষমা বা মার্জনা দেখানো চলবে না। কনভেনশনের কড়া হুকুম নিয়ে এসেছে সে। বন্দী বিদ্রোহীদের প্রতি কেউ কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করলেই
তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। অথচ প্রজাতন্ত্রের এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে গুভা। এক হাতে সে যেমন শত্রুদের পরাস্ত করে চলেছে, অন্য হাতে ঠিক তেমনি পরাজিত বন্দীদের ক্ষমাও করে চলেছে। ওর ধারণা এবং বিশ্বাস বিজেতা হিসেবে বিজিতদের ক্ষমা করবার অধিকার ওর আছে। নাগরিক নিরাপত্তা পরিষদের প্রতিনিধি হিসেবে ওর অধিনায়কত্ব কেড়ে নিতে পারে সিমুর্দা। ওকে দাঁড়া করাতে পারে বিচারের কাঠগড়ায়। কিন্তু গুভার প্রতি ভালোবাসার কারণে বারবার থমকে যেতে হচ্ছে তাকে। শ্রদ্ধাশীল থাকতে পারছে না আইনের প্রতি। দুই নেতা যেন জীবন আর মৃত্যুর দুটো মূর্ত প্রতীক। একজনের নীতি ধ্বংসের, অন্যজনের নীতি শান্তির। তবু তারা দুজন দুজনকে ভালোবাসে। অথচ ভালোবাসার আড়ালে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে গোপন দ্বন্দ্ব। এ এক আশ্চর্য সমস্যা। সমস্যাটা শেষ পর্যন্ত চরম আকার ধারণ করেই ছাড়ল। অঘোষিত দ্বন্দ্বটা একদিন বিস্ফোরিত হল, প্রকাশ পেয়ে গেল সবার সামনে। সেদিন সকালে গুভার মুখোমুখি হল সিমুর্দা। রিপোর্ট চাইবার ভঙ্গিতে জিজ্ঞেস করল, যুদ্ধের খবর বলো গুভা। শুরু থেকেই সিমুর্দার খবরদারিতে অতিষ্ঠ হয়ে আছে গুভা। আজ তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ঝাঁজের সঙ্গে বলল, সে খবর কি আপনি জানেন না? লতেনাকের বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছি আমরা। তার সঙ্গে এখন আর বেশি লোক নেই। ফুজেরের জঙ্গলে আত্মগোপন করেছে সে। আগামী 1 সপ্তাহের মধ্যে পুরো জঙ্গল ঘিরে ফেলব আমরা। চারদিক থেকে চিরুনি তল্লাশি চালাব। আশা করছি 15 দিনের মধ্যেই গ্রেফতার করতে পারব লোকটাকে। তা তো বুঝলাম, গ্রেফতারের পর কি করবে ওকে? আপনি আমার বিজ্ঞপ্তি দেখেননি? দেখেছি। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? ওখানে তো লিখেই দিয়েছি ওকে গুলি করা হবে। গুলি? সে তো বড় সহজ মৃত্যু। দয়া দেখাতে চাইছো তুমি ওকে। আপনি অন্য কিছু চান? অবশ্যই গিলোটিনে চড়িয়ে ওর মাথাটা কেটে নেওয়া দরকার, আর সেটা জনসমক্ষে। আমি সামরিক মৃত্যুদণ্ডে বিশ্বাস করি, আর আমি বিশ্বাস করি বিপ্লবের মৃত্যুদণ্ডে। তাহলে বলবো আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেক ফারাক রয়েছে গুরু। তা তো বটেই। সেন্ট মার্ক কনভেন্টের সন্ন্যাসীদের তুমি ছেড়ে দিলে কেন? কারণ আমি নারীদের সঙ্গে যুদ্ধ করি না। কিন্তু ওই নারীরা বিপ্লবীদের ঘৃণা করে। এ ধরনের মেয়েরা 10টা পুরুষের চেয়েও ভয়ঙ্কর। তা না হয় মানা গেল। লুভিনিয়ের ব্যাপারটা এসো। ওখানকার উগ্রবাদী যাজকদের তুমি বিপ্লবী কাউন্সিলের আদালতে বিচারের জন্য পাঠাওনি কেন? একদল বুড়ো যাজক, ঠিকমতো হাঁটতে চলতেই পারে না। কিসের জন্য বিচার করব ওদের? আমি বৃদ্ধদের সঙ্গেও যুদ্ধ করি না। একজন যুবক যোদ্ধার চেয়ে একজন বুড়ো যাজক বেশি বিপজ্জনক। ওদের কথাবার্তায় সাধারণ মানুষ বেশি প্রভাবিত হয়। দয়ার সাগর খুলে বসেছ তুমি গুভা। ভুল পথে হাঁটছ। কি করা উচিত তোমার সেটা বুঝতে চাইলে টেম্পল কারাগারের দিকে নজর দাও। ওখানকার কথাই যদি বলেন, আমি বলবো রাজপুত্রকে মুক্তি দেওয়া উচিত। উনি নিতান্ত শিশু। আমরা শিশুদের সঙ্গেও যুদ্ধ করছি না। ধৈর্য হারাবার দশা হল সিমুর্দার। দাঁতে দাঁত পিষে সে বলল, শোনো গুভা, নারী, শিশু আর বৃদ্ধদের সঙ্গে যুদ্ধ করায় দোষ নেই। বিশেষ করে যদি সেই নারী ফ্রান্সের রানী মারি আতুয়েনেত, শিশুটি রাজপুত্র লুই ক্যাপে আর বৃদ্ধটি পোপ 6 পায়াস হয়। আপনি রাজনীতির কথা বলছেন গুরু, নির্বিকার কণ্ঠে বলল গুভা। আমিও সব বুঝি না। যুদ্ধ তো বোঝো। কশির অভিযানে কোণঠাসা হয়ে জাগ্রত নামে এক বিদ্রোহী একাকী তলোয়ার হাতে তোমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল। তুমি তখন সৈন্যদের সরে গিয়ে ওকে পালাবার পথ দিতে বলেছিলে। কেন? কারণ একটা লোককে মারার জন্য 1500 লোকের দরকার হয় না। আস্তিইতে জোসেফ বেজিয়ে নামের এক আহত বিদ্রোহীকে হত্যা করতে গিয়েছিল তোমার সৈন্যরা। তুমি তাতে বাধা দিয়েছিলে কেন? আহত এবং পরাস্ত শত্রুকে হত্যা করা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। তুমি ভুল করেছিলে। এখন ওরা দুজন বিদ্রোহীদের নতুন দুটো সেনা দলের নেতা। ওদেরকে বাঁচিয়ে তুমি প্রজাতন্ত্রের 2 জন শত্রু বাড়িয়েছ। আমি ভেবেছিলাম ওরা প্রজাতন্ত্রের বন্ধু হয়ে দাঁড়াবে। লন্দিওতে বিজয়ের পরও তুমি 300 বিদ্রোহী বন্দীকে মৃত্যুদণ্ড দাওনি। কারণ বোসা প্রজাতন্ত্রী বন্দীদেরকে ক্ষমা করে। আমি দেখাতে চেয়েছিলাম রাজতন্ত্রী বন্দীদের বেলাতেও আমরা তেমন মার্জনা দেখাতে জানি। তার মানে কি লতেনাককেও মার্জনা করবে? না। কেন? 300 বিদ্রোহীকে যদি মুক্তি দিতে পারো, তাহলে লতেনাক কি দোষ করল? ওরা ছিল বোকা, অশিক্ষিত কৃষক, না বুঝেই বিদ্রোহে যোগ দিয়েছে। কিন্তু লতেনাক কাজটা করছে জেনে বুঝে। ও তো তোমার আত্মীয়। হ্যাঁ, দুঃসম্পর্কের চাচা, কিন্তু আমার দেশ তার চেয়ে অনেক আপন। লতেনাক বৃদ্ধ। লতেনাকের কোনো বয়স নেই। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে সে। সর্বনাশ করতে চাইছে দেশের। এর জন্য তাকে শাস্তি পেতেই হবে।
কথাটা ভুলে যেও না। প্রশ্নই ওঠে না, লতেনাকে ধ্বংস করবার জন্য শপথ করেছি আমি। শুনে খুশি হলাম, বলল সিমুরদা। মনে রেখো, বিপ্লবের সাফল্যের জন্য চাই কঠোর কর্মী। কুণ্ঠাগ্রস্ত দ্বিধাগ্রস্ত মানুষ, দায়িত্ব পালনের সময় যাদের হাত কাঁপে, তাদের দিয়ে বিপ্লব হয় না। বিপ্লব আস্থা রাখে নির্মম, নিষ্ঠুর ও দৃঢ় চরিত্রের মানুষের উপর। আমাদের নেতাদের কথাই ভাবো। দান্ত ভয়ঙ্কর, খুবেসপিয়া অনমনীয় আর মহা অটল। সাবধান গুভা, এই মানুষগুলো আমাদের সেনাবাহিনীর মতোই অত্যাবশ্যক। এদের নাম শুনে পুরো ইউরোপ ঠকঠক করে কাঁপে। তাই বলে অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা কি আবশ্যক? প্রশ্ন করল গোভা। ষোড়শ লুই ছিলেন সিংহের পালের ভিতর পড়ে যাওয়া এক ভেড়া। তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন, নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন, আর সে কারণে বোকার মতো কিছু কাজ করে বসেছিলেন। সেগুলোকেই অপরাধ বলে রায় দিয়ে দিলাম আমরা। নখ দন্তহীন ভেড়াটাকে প্রজাতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে খেয়ে ফেলল সিংহরা। এখন আবার নিজেরা মারামারি করছে। কিন্তু ভেড়াটা ছিল বর্বর, আর সিংহরা কি ছিল? গোভার এই কথাটা ভাবিয়ে তুলল সিমুরদাকে। সে শান্ত গলায় বলল, এই সিংহরাই হচ্ছে বিবেক বুদ্ধি, নতুন চিন্তা আর ভাবধারা, নতুন নীতি। ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। ইতিহাস একদিন প্রমাণ করবে এই সন্ত্রাস ছিল ন্যায়সঙ্গত। উল্টোটা ঘটাও কিন্তু বিচিত্র নয়। ইতিহাসে বিপ্লবকে সন্ত্রাস বলেও আখ্যা দেওয়া হতে পারে, মানে আমরা যদি এক্ষুনি সতর্ক না হই আর কি। সতর্ক? হ্যাঁ, মাথা ঝাঁকালো গুভা। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এগুলো এখন গোঁড়ামিতে পরিণত হয়েছে, হয়ে উঠেছে ভয়ের বস্তু। কেন? বিশ্বব্যাপী এক প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাইছি আমরা। তার জন্য মানুষকে আতঙ্কিত করে তুলবার প্রয়োজন কি? ভয় দেখিয়ে কখনো লক্ষ্য পূরণ করা যায় না। খারাপ কাজের মধ্য দিয়ে কোনো মঙ্গল আনা যায় না। সিংহাসনকে সরিয়ে সেখানে গিলোটিনের যন্ত্র দাঁড়া করবার কোনো অর্থ হয় না। বিপ্লব হচ্ছে মানুষের মিলন। ওটা ভয়ের বস্তু নয়। ক্ষমার মতো সুন্দর আর কিছু নেই। একজন সৈনিক হিসেবে কিভাবে যুদ্ধ করতে হয় তা আমি জানি, কিন্তু আমি যদি ক্ষমা বা মার্জনা করতে না পারি, তাহলে কষ্ট করে জয়লাভের কি মানে? যুদ্ধের সময় প্রতিপক্ষের ওরা আমাদের শত্রু হতে পারে, কিন্তু যুদ্ধ শেষে ওরা তো আমাদেরই ভাই। এখন ও ধরনের দয়ামায়া দেখানো মানেই এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা, বলল সিমুরদা। গুভা, তুমি আমার ছেলের মতো, তাই আবারও সাবধান করে দিচ্ছি। সাবধান, খুব সাবধান। তার সে কথা কানে তুলল না গোভা। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে।